অদূর ভবিষ্যতে এটা নিয়ে একটা কেস স্টাডি হবে, অবশ্যই পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হবে, যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা দিনের পর দিন দিতে থাকলে এবং সেখানে উপভোক্তার সংখ্যা দিনের পর দিন বাড়াতে থাকলে কিভাবে একটা রাজ্যের অর্থনীতি রীতিমতো ধসে পড়ে। এবং এখানে আমাদের রাজ্যের বিরোধী যে দলগুলি রয়েছে, রাজনৈতিক দল, তাদেরও এটা বলার খুব একটা জায়গা নেই। তার কারণ প্রথমত তারাও প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় আসলে এই টাকা দেবে এবং সেই টাকার পরিমাণ আরো বাড়িয়ে দেবে, এবং তারই সঙ্গে অন্যান্য রাজ্যে যেখানে তারা ক্ষমতায় রয়েছে সেখানে তারা এই ধরনের প্রকল্প চালাচ্ছে। কিন্তু আস্তে আস্তে ইট ইজ গেটিং ইম্পসিবল এইরকম একটা ভাতা সেটাকে সাস্টেন করে নিয়ে যাওয়া, যেখানে সরকারের তরফ থেকে একটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে যার কোনো রিটার্ন নেই, এবং দিনের পর দিন এই টাকাটা দেওয়া হচ্ছে, আর উপভোক্তার সংখ্যা বেড়ে চলেছে। এবং সব থেকে বড় কথা, যাদের প্রয়োজন, যাদের সত্যি এই টাকাটা দরকার, শুধুমাত্র তারা এটা পাচ্ছেন তাই নয়, তার সঙ্গে আরো প্রচুর লোকজনের মধ্যে ঢুকে পড়ছেন এবং সেই সংখ্যাটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, টাকার পরিমাণও বাড়িয়ে চলেছে সরকার। আর এই চলতে থাকলে একটা রাজ্যের অর্থনীতির কি পরিস্থিতি হয়, পশ্চিমবঙ্গ তার একটা জ্বলন্ত উদাহরণ। দেখুন, আমাদের বলেন না গুরুজনেরা যে ধারের টাকায় ভাত খাওয়া ভালো না, এটা শুধুমাত্র এই কারণে বলা হয় না যে ধারের টাকাটা কোনো না কোনো দিন ফেরত দিতে হবে, তারই সঙ্গে তার সুদ দিতে হবে, এবং সেই সুদ দিতে দিতে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যেখানে গিয়ে ওই সুদটা আপনার গলার ওপরে পা দিয়ে ধেই ধেই করে নাচবে। আর আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি ঠিক সেই রকম অবস্থা হয়েছে। আমি ডিএ নিয়ে এর আগে যে পর্বটা করেছিলাম সেখানে আপনাদের সামনে এই তথ্যটা রেখেছিলাম যে আমাদের রাজ্য সরকার একেবারে অস্বাভাবিক পরিমাণ টাকা পয়সা তুলছে বাজার থেকে, এবং সেটা দেখে অনেকেই মনে করেছিলেন যে হয়তো ডিএ এর জন্য সেই টাকাটা দেওয়া হবে, তাই রাজ্য সরকার এত ধার করছে। কিন্তু তারপর দেখা গেল সে গুড়ে বালি, একদিক দিয়ে টাকা ধার করে রাজ্য সরকার আনছে, আরেক দিক দিয়ে অন্য কোথাও সেই টাকা জলাঞ্জলিতে চলে যাচ্ছে। যেমন জুন মাসে এই বছর, অর্থাৎ গত মাসে জানা গেল ৩রা জুন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ঋণপত্র বাজারে ছেড়ে ২০০০ কোটি টাকা তোলা হয়েছে। তারপর ১৭ই জুন জানা গেল যে রাজ্য সরকার সিকিউরিটিজের বিনিময়ে আরো ২০০০ কোটি টাকা তুলেছে, এবং তারপর জুন মাসেই তৃতীয়বারের জন্য জানা গেল রাজ্য সরকার ৩৫০০ কোটি টাকা ধার নিয়েছে। তার মানে জুন মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে টোটাল ৭৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এক মাসে আমাদের রাজ্য সরকার ৭৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যেটা নবান্নের তরফ থেকেই বলা হচ্ছে যে সর্বোচ্চ। মানে নবান্নের একটি সূত্র একটি সংবাদ মাধ্যমকে বলছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে সরকার চলছে গত ১৪ বছরে কখনো এই পরিমাণ ধার এক মাসে রাজ্য সরকার করেনি। ২০২৪-এর মার্চ মাসে একবার নবান্নের তরফ থেকে ৬০০০ কোটি টাকার বেশি ধার নেওয়া হয়েছিল, কিন্তু এক মাসে ৭০০০ কোটি টাকা পেরিয়ে গেল ধারের জন্য। এটা এই প্রথমবার হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। ৭৫০০ কোটি টাকা এক মাসে রাজ্য সরকার ধার নিয়েছে। এবার তাহলে আপনি প্রশ্ন করবেন এই টাকাটা গেল কোথায়, কোন খাতে এই টাকাটা ঢুকে গেল আসার সঙ্গে সঙ্গে? দিয়ে তো দেওয়া হলো না, তাহলে ব্যাপারটা কি হলো? জানা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ পশ্চিমবঙ্গে এই টাকা নিয়ে একেবারে লুটে পুটে দুর্নীতি হয়েছে, প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ, সেখানে এই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বলে দিয়েছেন দুর্নীতি হয়ে থাক আর যাই হয়ে থাক সেই হিসেবে আমি দেবো না, কিন্তু এই বাংলার বাড়ির টাকা আমি দিয়ে দেবো। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বন্ধ যখন করে দিয়েছে তখন আমি এটা করব। কেন্দ্র সরকার আমাদের বঞ্চনা করছে, কিন্তু আমি গরিব মানুষকে বঞ্চনা করব না, তাই বাংলার বাড়ির টাকা আমি দেব। তো সেই বাংলার বাড়ির টাকার প্রথম কিস্তি তো দেওয়া হয়েই গিয়েছিল, দ্বিতীয় কিস্তির টাকা ৭২০০ কোটি টাকা সরকার ছেড়ে দিয়েছে। এবং তার মানে আপনি ভাবুন, ৭৫০০ কোটি টাকা ধার নেওয়া হয়েছে, ৭২০০ কোটি টাকা সরকার অলরেডি বাংলার বাড়ির জন্য দিয়ে দিয়েছে। মানে আমাদের এখন রাজ্যের এমন পরিস্থিতি যেখানে ধার নিয়ে তারপর আমরা খরচ করছি, ব্যাপারটা এরকমও নয়, আগে খরচ করে দিচ্ছি, তারপর আমরা দেখছি কোথা থেকে কি টাকা পয়সা পাওয়া যায়, কোথা থেকে কি ধার নেওয়া যায়। এবং এইভাবে যে রাজ্য সরকার ধার নিয়ে চলেছে, তাহলে সে টাকা পয়সা নিয়ে করছেটা কি? মানে এইভাবে ধারের সুদ দিতে হচ্ছে, সুদের তো হার ক্রমাগত চচ্চর করে বাড়ছে, তাহলে সেই টাকা পয়সা যে সুদের জন্য দিতে হচ্ছে বা এই ধরনের প্রকল্পে টাকা পয়সা দিতে হচ্ছে, তাহলে আমাদের রাজ্য সরকার করছেটা কি? তাদের পরিকল্পনা কি? টাকা পয়সা আসবে কোথা থেকে? সেখানে জানা যাচ্ছে আজ নবান্নের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে পূর্ত, সেচ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পুর ও নগরোন্নয়নের মতো দপ্তরগুলি সর্বোচ্চ ৩ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিতে পারবে। নতুন প্রকল্প হোক বা চলমান প্রকল্পের পরবর্তী ধাপ, সব ক্ষেত্রেই
3 কোটি টাকার ঊর্ধ্ব সীমা প্রযোজ্য, অর্থাৎ বুঝতে পারলেন এই দপ্তরগুলোর জন্য 3 কোটি টাকার একটা লিমিট সেট করা হয়েছে। 2023 সালের নির্দেশিকা অনুযায়ী এই ঊর্ধ্বসীমা ছিল 5 কোটি টাকা, এখন সেটা হলো 3 কোটি টাকা, অর্থাৎ খরচ অনুমোদনের ঊর্ধ্বসীমায় এক লপ্তে 2 কোটি টাকা কাটছাট করা হয়েছে এই দপ্তরগুলির ক্ষেত্রে। তেমনি উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কাজের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা করা হয়েছে 1 কোটি টাকা। 2 বছর আগের নির্দেশিকায় এই ঊর্ধ্বসীমা ছিল 3 কোটি টাকা, অর্থাৎ এখানেও 2 কোটি টাকা কমানো হয়েছে। আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্য সংস্কৃতি দপ্তরের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে 75 লক্ষ টাকা। বাদবাকি অন্যান্য দপ্তরের ক্ষেত্রে 50 লক্ষ টাকার ঊর্ধ্বসীমা নির্ধারিত করেছে নবান্ন। অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের স্বাক্ষরিত নির্দেশিকায় এটিও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার শিলমোহর লাগবে। তাহলে নবান্নের তরফ থেকে আপনি দেখুন যেটা বলা হচ্ছে সেটা হলো খরচ কমিয়ে দিতে হবে। তোমরা খরচ কমাও, বিভিন্ন কাজকর্মের জন্য যে টাকা অনুমোদন করার দরকার রয়েছে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে সেই টাকার পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এই জিনিসটা হয়েছে, আপনি দেখবেন প্রত্যেক বছরই প্রায় বা 1 বছর অন্তর অন্তর নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি হয় যে খরচ কমাতে হবে। বিভিন্ন দপ্তরকে বলা হয় তোমাদের কাজকর্মের খরচ কমাও, খরচ কমানোর জন্য কি কি করা যায় আমরা সেসব দেখবো। তার কারণ হচ্ছে রাজ্য সরকারের কাছে টাকা নেই, কিন্তু রাজ্য সরকারের কাছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমাদের রাজ্য সরকারের কাছে যে ধার তারা করছে তার সুদ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যে সুদের হার ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার এই খরচ কমানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজছে। একদিকে যেমন বিভিন্ন দপ্তরের কাজের যে টাকা সেই পরিমাণটা অনুমোদনের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে, আরেকদিকে আরেকটা জায়গায় রাজ্য সরকারের খরচ হয় সেটা হচ্ছে নিয়োগ। রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে সেই নিয়োগেও কাটছাট করা হচ্ছে। 2024 গত বছরের একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা এবং ট্রাফিক গার্ডের জন্য 436 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে। ওই জন্য বছরে খরচ হবে 5.02 কোটি টাকা। এরপর আপনি চলে আসুন স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রস্তাব ছিল 190টি শূন্য পদ পূরণ করতে হবে, বছরে তার জন্য 11.60 কোটি টাকার দরকার। এরপর আপনি চলে আসুন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর। সেখানে বলা হয় 28 জন নিরাপত্তা রক্ষী এবং 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইছে এই দপ্তর, এবং তাদের লাগবে বছরে 5.74 কোটি টাকা। এর সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তর নিয়োগের ব্যাপারে নিজের নিজের তালিকা পেশ করেছিল রাজ্য সরকারের কাছে, কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্ট জানিয়ে দিলেন অত লোক নেওয়া যাবে না। খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্য পদের বড়জোর 50% নিয়োগ করতে পারেন। মানে আপনি ভাবুন, এটা জাস্ট 1 বছর আগের নির্দেশিকা, যেখানে নবান্নের তরফ থেকে মুখ্য সচিব, অর্থ সচিব বিভিন্ন দপ্তরকে বলছেন যে তোমাদের যত লোক দরকার, অনুমোদিত যতটা শূন্যপদ রয়েছে তার মধ্যে খুব বেশি হলে 50% তোমরা নিয়োগ করতে পারো, তার বেশি করা যাবে না, কারণ রাজ্য সরকারের কাছে টাকা দেওয়ার ক্ষমতা নেই। প্রথমে এই নিয়োগে কাটছাট করা হলো, এখন বলা হচ্ছে বিভিন্ন দপ্তরের কাজকর্মের ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করা হচ্ছে তার ঊর্ধ্বসীমা কমিয়ে দেওয়া হলো, এবং এই সমস্ত যে টাকা পয়সা চারিদিক থেকে বাঁচানো হচ্ছে সেগুলো যাচ্ছেটা কোথায়? এমন একটি জগদ্দল পাথরের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে, যেটার কথা আপনারা সকলেই জানেন, চর্বিত দর্পণ। কিন্তু আবারও এই কথাটা একবার মনে করিয়ে দিই, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু মাসিক বরাদ্দ বৃদ্ধির পরে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা সংখ্যাও বেড়েছে, এবং সেই সংখ্যা 2.21 কোটি ছাপিয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা 2.21 কোটি ছাপিয়ে গেছে। ফলে 2024-25 অর্থবর্ষে, যেটা বিগত আর্থিক বছর, এই লক্ষ্মীর ভান্ডারের খাতে 14,400 কোটি টাকা বরাদ্দ হলেও চলতি বছর মানে 2025-26 অর্থবর্ষে এক ধাক্কায় আরো 12,300 কোটি টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার খাতে। আগে 14,400 কোটি টাকা খরচ হচ্ছিল, তারপর আরো 12,300 কোটি টাকা বাড়ানো হয়েছে। তার মানে লক্ষ্মীর ভান্ডারের খাতে বরাদ্দ করতে হয়েছে রাজ্য সরকারকে 26,700 কোটি টাকা। এবং এখন রাজ্য সরকার যে ধরনের টাকা পয়সা অনুমোদন
উদ্বোধন করার কথা বলছে, সেখানে দাঁড়িয়ে তার মানে আমাদের রাজ্যে কোনো নতুন প্রজেক্ট, কোনো নতুন পরিকাঠামো সংক্রান্ত কাজ, বড় কোনো সংস্কারের কাজ, সেই সমস্ত কিছু আটকে রইল, সেগুলো একেবারেই সম্ভব নয়। আপনি রাজ্যের গ্রোথের কথা তো ছেড়ে দিন, রাজ্যের মেনটেনেন্সের জন্য যেটুকু দরকার সেখানেও তার মানে যেটা বলা হচ্ছে যে ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকু করতে হবে, একদম বেসিক যেটুকু করতে হবে সেটা করো, বাকি টাকা পয়সা খরচ করবে না, সেসব টাকা পয়সা বাঁচাও। এবং সেখানে দাঁড়িয়ে এই যে সুদ রাজ্য সরকারকে দিতে হচ্ছে, কিভাবে সেটা বাড়ছে আপনি একবার দেখুন। আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের মাথার উপরে যে ধারের বোঝা, যে সুদটা আমাদের দিতে হচ্ছে, সেই পরিমাণটা কি পরিমাণে বাড়ছে। আসল ফেরত দেওয়ার কথা তো আপনি ছেড়েই দিন, শুধু সুদ দিতে গিয়ে আমাদের রাজ্যের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এবং সেখানে একটি প্রতিবেদন বলছে, প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদনের নিরিখে এখন ধারের মোট পরিমাণ প্রায় 38%। চলতি বছর ঋণের পরিমাণ হতে পারে প্রায় 7.71 লক্ষ কোটি টাকা। ধার শোধের জন্য 81,510 কোটি টাকা ধরে রাখতে হচ্ছে সরকারকে। একটা রাজ্যকে যদি চলতে হয়, একটা রাজ্যের যদি গ্রোথ প্রয়োজন হয়, রাজ্য সরকার দু রকম ভাবে খরচ করতে পারে। এক হচ্ছে সে নিজে খরচ করবে, নিজে ইকোনমিকে বুস্ট করবে, নিজে সমস্ত রকম সংস্কারের কাজ করবে, ইকোনমিতে গ্রোথ আনবে, অর্থনীতিকে বাড়িয়ে নিয়ে যাবে, চাঙ্গা করবে। আরেকটা হতে পারে সরকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এইগুলো যাতে বাড়ে সেই খাতে খরচ করবে, তাহলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো রাজ্যে বাড়বে এবং তার মাধ্যমে রাজ্যের ইকোনমিতে বুস্টটা আসবে, রাজ্যের অর্থনীতি আরো তরতর করে এগিয়ে যাবে। আমাদের রাজ্য সরকার প্রথমেই বলে দিচ্ছে যে নিজের থেকে আমাদের যে খরচ করার কথা সেটা আমি করতে পারবো না, আমি কমিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে টাকা পয়সা নেই। তাহলে ব্যবসা বাণিজ্য আনার ক্ষেত্রে কি আমাদের রাজ্য সরকার খরচ করছে, যে ব্যবসা বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, তার মাধ্যমে অর্থনীতি এগোবে? দেখুন, প্রথমত আমাদের রাজ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কিভাবে তরতরিয়ে আসছে প্রত্যেক বছর, সেই কাঁদুনি আমি আর একেবারেই গাইতে চাই না। কিন্তু সেখানেই আপনি দেখুন, আমাদের রাজ্য সরকার এখন বলছে যে একটা ব্যবসা, একটা বাণিজ্য, একটা বিনিয়োগ আনার জন্য রাজ্যের তরফ থেকে যে বেনিফিট দেওয়া হয়, উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবসাকে যে ছাড়টা দেওয়া হয়, সেটাও আমাদের রাজ্য প্রত্যাহার করছে। যে কোনো রাজ্যে ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করতে যান, প্রতিটা রাজ্য নিজেদের তরফ থেকে সেই ব্যবসায়ীকে বা সেই বিনিয়োগকারীকে কিছু বেনিফিট দেয়, যে তোমাকে আমি উৎসাহ দিচ্ছি, তুমি আমার রাজ্যে এসো, আমার রাজ্যে ব্যবসা করো। আমি তোমাকে যদি কিছু ছাড় দিই, তাহলে তুমি আমার রাজ্যে আসবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, আরো অনেক টাকা পয়সা ইনভেস্ট করবে, কর্মসংস্থান হবে, আমার রাজ্যের অর্থনীতি এগোবে। তো এই যে উৎসাহ দেওয়ার জন্য যে ছাড়টা দেওয়া হয় বিভিন্ন ব্যবসাকে, সেটা আমাদের রাজ্য প্রত্যাহার করে নিচ্ছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, শিল্পে সব ধরনের উৎসাহ ছাড় বা ইনসেন্টিভ দেওয়ার চালু সুবিধা প্রত্যাহার করলো রাজ্য সরকার। কেন? এই সিদ্ধান্তের নেপথ্যে বৃহত্তর জনস্বার্থে কল্যাণ তথা অনুদান সামাজিক প্রকল্পগুলির ধারাবাহিকতা বজায় রাখা এবং সেগুলিকে আরো জোরদার করার উদ্দেশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমরা যে সামাজিক প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছি, ভাতা অনুদান যেগুলো আমরা দিচ্ছি, সেগুলো যাতে আমরা আরো বেশি করে দিতে পারি, সেই কারণে আমরা এই উৎসাহ ছাড়টা বন্ধ করে দিলাম। এবং তারই সঙ্গে নবান্নের তরফ থেকে বলা হচ্ছে, আরো উন্নত এবং সময়োপযোগী শিল্পনীতি সামনে আনবে রাজ্য, তাতে শিল্পায়ন এবং কর্মসংস্থানের পথ আরো সুগম হবে। আমাদের এই একটা রাজ্য যেখানে প্রত্যেক বছর নতুন নতুন শিল্পনীতি আসে, কিন্তু নতুন নতুন শিল্প আর আসে না। শিল্পনীতি চলে আসলেও শিল্প যে কোন পথে হারিয়ে যায় সেটা আমরা কোনো বছরই বুঝতে পারি না। এবং বারবার যে কথাটা বলছি, আবারও বলছি, লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রকল্প যেখানে আপনি টাকা পয়সা দিচ্ছেন এবং সেখানে শুধুমাত্র যাদের এই টাকা প্রয়োজন, গরিব মানুষকে এই সাহায্য দিতেই হবে, রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই দিতে হবে, তাদের প্রয়োজন, তাদের এটা অধিকার, তারা অবশ্যই পাবেন। কিন্তু তার সঙ্গে যে পরিমাণে আরো অন্যান্য কত মানুষজন এই সমস্ত প্রকল্পের মধ্যে ঢুকে পড়ে টাকা পয়সা পাচ্ছেন, যাদের বিন্দু মাত্র এই টাকার প্রয়োজন নেই, তাদেরকেও আপনি বাদ দিতে পারছেন না, বরং আপনাকে সেই সংখ্যা প্রত্যেক বছর বাড়িয়ে যেতে হচ্ছে। একটা কনস্ট্যান্ট ভেরিফিকেশনের যে জায়গা থাকে, যে হ্যাঁ কার সত্যি প্রয়োজন, কার সত্যি এটা অধিকার, আর কার এটা অনধিকারের মধ্যে পড়ে, কার প্রয়োজন নেই তারপরেও সে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে, এইরকম একটা যে কনস্ট্যান্ট ভেরিফিকেশন থাকার কথা, সেটাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এটার কোনো শেষ নেই, এটার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের রাজ্য সরকার তাহলে খরচ খরচা এই সমস্ত কিছুর দিক থেকে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি করছে? নিজে থেকে খরচ, সংস্কার, প্রজেক্ট, এই সমস্ত জায়গার খরচ, বেশি খরচ সে করবে না। নিয়োগের জন্য যে খরচ, সেই খরচ রাজ্য সরকার করবে না। ব্যবসা বাণিজ্য আনার যে খরচ, সেই খরচও আমাদের রাজ্য সরকার করবে না। তাহলে আমাদের রাজ্য সরকার কি করবে?
পুজোর পরই আমাদের রাজ্যে একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হবে। এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। আমাদের রাজ্য যেটা করবে সেটা হলো শিল্প সম্মেলন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।